খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা খবর। খবরের প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগেই পদ থেকে ইস্তফা দিলেন এই তৃণমূল নেত্রী। ভারতের অপারেশন সিন্দুর প্রচারে প্রথম প্রতিনিধি দল রওনা, জাপান থেকে সিঙ্গাপুর পর্যন্ত পাকিস্তানের ভূমিকা উন্মোচন। কলকাতার আকাশে রহস্যময় 7টি ড্রোনের ঘোরাফেরা, উদ্বিগ্ন গোয়েন্দারা। বছর ঘুরলে বিধানসভা ভোট, তার আগেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা মমতার। পেহেলগাঁও থেকে নিখোঁজ বাংলার কিশোর, পেছনে পাক মদদ, চূড়ান্ত উদ্বেগে পরিবার। সাবধান, দেশে আবার ফিরছে করোনা, এই রাজ্যে সবচেয়ে বেশি আক্রান্ত। শুধু বিএসএফ কাজ করবে আর আপনারা চোখ বন্ধ করে থাকবেন হয় না। পুলিশকে কেন ধমক দিলেন মমতা? বাংলায় আসছেন মোদি, উত্তরবঙ্গ থেকে শুরু হবে বিজেপির নির্বাচনী প্রচার। ওয়াকফ ইসলামে অপরিহার্য নয়, সুপ্রিম কোর্টে জানালো কেন্দ্র। গুপ্তচর জ্যোতির ডায়েরি পেল পুলিশ, কী লেখা আছে তাতে? বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে দলের সংগঠন মজবুত করছে শাসক বিরোধী প্রত্যেকে। এই আবহে পদ থেকে ইস্তফা দিলেন এক তৃণমূল নেত্রী। গত 5ই মে বিডিওর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। মঙ্গলবার ইস্তফা গ্রহণ হয়। পদত্যাগ করলেন তৃণমূলের কোন নেত্রী? উত্তর 24 পরগনার বনগাঁ ব্লকের ছয়গড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্প্রতি নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন। কিছু সময় আগেই উমা ঘোষের বিরুদ্ধে ভুয়ো শংসাপত্র ব্যবহার করে পঞ্চায়েত প্রধান হওয়ার অভিযোগ উঠেছিল। সেই জলগড়ায় কলকাতা হাইকোর্ট অবধি, উচ্চ আদালতে এই অভিযোগ মামলাও হয়েছে। আর তারপরেই নিজের পদ থেকে সরে দাঁড়ালেন উমা। ভারত আজ থেকে অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রচার শুরু করেছে। এই উদ্যোগের লক্ষ্য পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যোগসাজশ উন্মোচন করা এবং ভারতের দৃঢ় অবস্থান তুলে ধরা। 7টি সর্বদলীয় প্রতিনিধি দলের মধ্যে 2টি আজ তাদের নির্ধারিত দেশগুলির উদ্দেশ্যে রওনা দিয়েছে। কলকাতার আকাশে রহস্যময় ড্রোনের ঘোরাফেরা, রাতের আকাশে দেখা গেল 7টি ড্রোন, তা নিয়েই তোলপাড় কলকাতা পুলিশে। কলকাতা পুলিশের বেশ কয়েকটি থানাকে সতর্ক করে লালবাজার। ড্রোনগুলির ওপর শুরু হয় গোয়েন্দাদের নজরদারি, যদিও শেষ পর্যন্ত 7টি ড্রোনই পালিয়ে যায় বলে লালবাজার সূত্রের খবর। কিছুদিন আগেই কাশ্মীরে ড্রোনের মাধ্যমে হামলা চালানোর চেষ্টা করেছে পাকিস্তান, তারা সফল হয়নি। তাই রাতের অন্ধকারে কলকাতার আকাশে অজানা ড্রোনের এই বিচরণের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে লালবাজার। একই সঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দারাও বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। যেহেতু ফোর্ট উইলিয়ামের কাছে এই ড্রোনগুলিকে উড়তে দেখা গিয়েছে, তাই বিষয়টি খতিয়ে দেখছে ইস্টার্ন কমান্ডের আধিকারিকরাও। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরে গিয়ে ডাবগ্রাম ফুলবাড়িতে প্রশাসনিক সভামঞ্চ থেকে মঙ্গলবার বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতে নয়, সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম। সারা জীবন পর্যন্ত চলবে, সারা জীবন চলবে লক্ষ্মীর ভাণ্ডার। মুখ্যমন্ত্রী বলেন, লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতে নয়, সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম, সারা জীবন চলবে। মেয়েদের সম্মান, মা বোনদের সম্মান। কেউ কেউ এখন থেকে বলছে এত দেব অত দেব, অনেকে অনেক কথা বলে। এরপরই বিরোধীদের তোপ দিকেই মমতা বলেন, ভোটের আগে যা বলেছিল দেয়নি, মুম্বাইয়ে দেয়নি, মধ্যপ্রদেশে দেয়নি, রাজস্থানে দেয়নি। এরা ভোটের আগে একরকম বলে, ভোটের পরে ভুলে যায়। আমরা এসব করি না, আমরা যা বলি আমরা সেটাই করি। কাশ্মীরে দিন মজুরি করতে গিয়ে নিখোঁজ হয়ে গেল মালদার হরিশ্চন্দ্রপুরের এক কিশোর। গত 12 দিন ধরে কোনো খোঁজ না মেলায় দিশেহারা পরিবার, দ্বারস্থ হয়েছে পুলিশ প্রশাসন, এমনকি এলাকার বিধায়ক ও সাংসদের। নিখোঁজ কিশোরের নাম আশফাক হক, বয়স 19 বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ আশফাক হকের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডাটিয়ন গ্রামে। 3 ভাই বোনের মধ্যে সে বড়। 1 মাস আগে রোজগারের উদ্দেশ্যে কাশ্মীরে গিয়েছিল সে। প্রথমে আপেল বাগানে, পরে পেহেলগাঁওয়ে একটি বিল্ডিং নির্মাণের কাজে নিযুক্ত হয়।
পরিবার সূত্রে খবর, গত 9 মে শেষবার বাড়িতে ফোন করেছিল আশফাক। সে জানিয়েছিল কাশ্মীরে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, পরিস্থিতি ভয়াবহ এবং সে যেভাবেই হোক মালদায় ফিরে আসতে চায়। সেই রাতেই পরিবারের সঙ্গে শেষ কথা হয়। এরপর থেকে ফোন বন্ধ এবং কোনো খোঁজ নেই। করোনা ভাইরাস আবারও কড়া নাড়ছে। হংকং, সিঙ্গাপুর, চীন এবং থাইল্যান্ডের পর এখন ভারতে কোভিড-19 ঘটনা বাড়ছে। মুম্বাইয়ের কেইএম হাসপাতালে কোভিড-19 আক্রান্ত 2 ব্যক্তির মৃত্যু উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুসারে দেশে কোভিডের 257 জন সক্রিয় রোগী রয়েছেন। 12 মে পর্যন্ত 164 জন আক্রান্ত ছিল। 7 দিনে 93 জন নতুন রোগী পাওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কেরালায় সবচেয়ে বেশি সংখ্যক আক্রান্তের সংখ্যা 69, মহারাষ্ট্রে 44 জন এবং তামিলনাড়ুতে 34 জন করোনা পজিটিভ রোগী রয়েছে। ক্রমবর্ধমান আক্রান্তের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগ জনগণকে সুরক্ষামূলক ব্যবস্থা অনুসরণ করার পরামর্শ দিয়েছে। মুম্বাইয়ের কেইএম হাসপাতালে 14 বছর বয়সী এক কিশোর এবং 54 বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। তবে উভয় রোগীর স্বাস্থ্যের অবস্থায় আশঙ্কাজনক ছিল। একজন রোগীর মুখের ক্যান্সার ছিল, অন্যজনের নেফ্রোটিক সিনড্রোম ছিল। চিকিৎসকরা বলছেন যে তারা কোভিডের কারণে মারা যাননি, বরং দীর্ঘস্থায়ী রোগের কারণে মারা গেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুসারে ভারতে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সকল ক্ষেত্রেই হালকা লক্ষণ দেখা যাচ্ছে, তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ভারত পাকিস্তান সংঘাতের আবহে সীমান্তগুলিতে বিশেষভাবে নজর দিতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু বাংলার পার্শ্ববর্তী একাধিক দেশের বর্ডার রয়েছে, সেই কারণে বিশেষ জোর দিতে বলছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, এই ইস্যুতে পুলিশকেও ধমক দিয়েছেন মুখ্যমন্ত্রী। গতকাল বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি পুলিশের ওপর ক্ষোভ উগরে বলেন, আগে পুলিশরা 3-4 বার গিয়ে এলাকায় ঘুরতো, এখন ঘোরেন না। যত বেশি পুলিশের ভ্যান ঘুরবে, মানুষ জানবে এরা অ্যালার্ট আছে। এরপর সীমান্তবর্তী এলাকাগুলির আরও গুরুত্ব বোঝান তিনি। বিশেষ করে এই পরিস্থিতিতে বর্ডারের গুরুত্ব কতটা, সে কথা বারে বারে শোনা যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর গলায়। সঙ্গে এও বলেন, বিএসএফ কাজ করছে বলে আপনারা আইসিওসিরা চোখ কান নাক বন্ধ করে এটা হয় না। পাড়ার ক্লাবগুলোকে হাতে রাখুন, যতদিন যেখানে থাকবেন কাজ ভালো করে করতে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, বর্ডার এলাকা খুন স্পর্শকাতর। এই যে শীতলকুচি থেকে চাষিকে তুলে নিয়ে গেল, খবরটা উদয়ন জানাতেই বেল করে এনেছি। অর্থাৎ ভারত পাক সংঘাতের আবহে কেউ যাতে বাংলায় কোনোভাবেই ঢুকে ক্ষতি করতে না পারে, সেদিকে নজর দিতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের উত্তাপের রেশ কাটতে না কাটতেই রাজ্য রাজনীতিতে ফের তৎপরতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29শে মে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে এক জনসভায় ভাষণ দেবেন। মঙ্গলবার আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা এই খবর চিহ্নিত করেছেন। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে যে এই জনসভার মঞ্চ থেকেই 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিতে পারেন মোদী। ওয়াকফ শুনানিতে এবার নতুন আইনের পথে সুপ্রিম কোর্টে জোরালো সওয়াল কেন্দ্রের। মোদী সরকারের দাবি, ওয়াকফ আসলে এক প্রকার দান, এটা কোনোভাবেই ইসলামের অপরিহার্য অংশ নয়। তাছাড়া মুসলিম ধর্মের অংশ হলেও প্রকৃতগতভাবে ওয়াকফের ধারণার মধ্যে একটা ধর্মনিরপেক্ষ ব্যাপার আছে। ওয়াকফ সংশোধনী আইন মুসলিম স্বার্থবিরোধী বলে অভিযোগ তুলে বড়সড় আন্দোলনের পথে হেঁটেছে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশ। দেশ জুড়েই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে। নয়া ওয়াকফ আইনের বিরোধিতার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। ইসলামিক সংগঠন তো বটেই, বিভিন্ন রাজনৈতিক দলের তরফেও একগুচ্ছ মামলা দায়ের হয়েছে। মঙ্গলবারের পর বুধবারও শীর্ষ আদালতে সেই সব মামলারই যৌথ শুনানি ছিল। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এদিন কেন্দ্রের হয়ে জোরালো সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। জ্যোতি মালহোত্রা, হরিয়ানার বাসিন্দা ওই ইউটিউবারকে পাকিস্তানি চর অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে তদন্ত যত এগিয়ে যাচ্ছে, ততই ওই ইউটিউবার সম্পর্কে নানা ধরনের কথা সামনে আসছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, এবার ওই জ্যোতির ডায়েরি বাজেয়াপ্ত করেছে পুলিশ। কি আছে সেই ডায়েরিতে? ওই প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, সেখানে তার বেড়ানো, তার ভাবনা সম্পর্কে নানা ধরনের বিষয় রয়েছে ওই ডায়েরিতে। সীমান্ত পেরিয়ে যাওয়ার পরে কিভাবে সময় কেটেছিল তার বিবরণ দেওয়া আছে। গত 16ই মে হরিয়ানার হিসাব থেকে গ্রেপ্তার করা হয়েছিল জ্যোতিকে। ইউটিউব চ্যানেল চালাতো সে। গত 2 সপ্তাহ ধরে অন্তত 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই চরবৃত্তির অভিযোগে। পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে।
ওই প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, পুলিশ সূত্রের খবর, জ্যোতি মালহোত্রা আন্তর্জাতিক ট্রিপে এই ডায়েরি নিয়ে যেত। ইংরেজি আর হিন্দিতে লিখত। তদন্তকারীরা মনে করছেন এই ডায়েরি থেকে জ্যোতি আন্তর্জাতিক যোগাযোগ সম্পর্কে আরও কিছু তথ্য পাওয়া যাবে। এই ডায়েরিতে তিনি বেড়ানোর নানা অভিজ্ঞতা লিখে রাখতেন। ওই প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে 10 থেকে 11 পাতার ডায়েরি, তার মধ্যে 8 পাতা হিন্দিতে সাধারণ কিছু ট্রাভেল নোট ছিল, বাকি 3 পাতা হিন্দিতে লেখা। সেখানে পাকিস্তানের ওপর ফোকাস করা হয়েছে। পাকিস্তান ট্রিপ শেষ করে আসার পর জ্যোতি ওই ডায়েরির পাতায় লিখছেন, 10 দিনের পাকিস্তান ভ্রমণ করে এলাম, আজ আমাদের দেশ ভারতে পৌঁছালাম। কতদিন এই সীমান্তের দূরত্ব থাকবে আমার জানা নেই, তবে আমরা একই মাটির। এমনকি পাকিস্তানে গিয়ে যে ধরনের আতিথেয়তা তিনি পেয়েছিলেন তার প্রশংসাও তিনি করেছিলেন। এমনকি আশা প্রকাশ করেছিলেন যাতে আরও হিন্দু তাদের পূর্বপুরুষের ধর্মীয় জায়গাগুলি এখানে দেখে যেতে পারেন। পাকিস্তানে থাকা মন্দির ও গুরুদুয়ারগুলি যাতে দেখতে আসতে পারেন সে কথাও বলা হয়েছিল। তার কাশ্মীর ভ্রমণে নানা ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। উড়িষ্যার প্রিয়াঙ্কা সেতুপতিও তার সঙ্গে ছিলেন। ইতিমধ্যেই তাকে জেরা করেছেন তদন্তকারীরা জেনেছেন রাত প্রায় 1টা পর্যন্ত জেগে থেকে ভিডিও আপলোড করতেন তিনি পরিবারকে বলতেন দিল্লিতে যাচ্ছি, কিন্তু যেতেন অন্য কোথাও। আর বিলাসী ট্রিপ দেখে হতবাক অনেকেই। সে গ্রেপ্তার হতেই তার সমস্ত ছবি মুছে ফেলা হচ্ছে বাড়ি থেকে।